হ্যালো বন্ধুরা, আজ এক্সপ্লেন করব সাউথ সুপারস্টার রামচরণ অভিনীত মোস্ট অ্যাওয়েটেড অ্যান্ড হাইপড মুভি গেম চেঞ্জার। মুভিটির ডিরেক্টর এস শঙ্কর। তাই মুভিটির ক্রেজ ছিল অনেক বেশি। রাজনীতিতে কিভাবে মুহূর্তের মধ্যেই গেম চেঞ্জ হয়ে যেতে পারে সেটাই মুভির থিম। ধামাকাদার অ্যাকশন দৃশ্যের পাশাপাশি মুভিটিতে রয়েছে একটি হৃদয় বিদারক কাহিনী। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সম্পূর্ণ মুভি। মুভির প্রথম সিনে দেখানো হয় ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সত্যমূর্তিকে, যে ঘুমের ভেতর একটি স্বপ্ন দেখে ভয় পেয়ে উঠে যায় এবং ঘরের ভেতরে সে একজন মহিলা ও একটি ছোট বাচ্চাকে দেখতে পায়। এটা দেখে সে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেদিন অনেক ভারী বৃষ্টিপাত হওয়ায় রাস্তায় ফ্লাইওভার ব্রিজ ভেঙে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। তারপরও তাকে কাঁধে করে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করা হয়। সে যখন মৃত্যুশয্যায় তখন তার দুই ছেলে তাকে নিয়ে চিন্তা করার বদলে দুইজনের মধ্যে পরবর্তী সিএম কে হবে তাই নিয়ে ঝগড়া করতে থাকে। ঠিক তখনই সত্যমূর্তির পালস রেট আবার বাড়তে শুরু করে। ফলে দুই ভাইয়ের এ যাত্রায় সিএম হওয়ার আশা মাঠে মারা যায়। সত্যমূর্তি তার সহকারীকে বলে যে আমার দ্বারা কিছু পাপ হয়েছে, প্রায়শ্চিত্ত করতে হবে। এরপর সিন শিফট হয়ে মুভির হিরো রামকে দেখানো হয়, যে ছিল পুলিশের আইপিএস অফিসার। সারাক্ষণ মারামারি কাটাকাটিতে বিরক্ত হয়ে সে আবার পরীক্ষা দিয়ে আইএএস অফিসার হয়েছে। এরপর তার পরিবারকে দেখানো হয়, যেখানে সবাই তাকে বিয়ে করার কথা বলতে থাকে, কিন্তু সে কোনোভাবেই বিয়ে করতে রাজি না। এরপর অন্য সিনে সিএম তার পার্টির নেতাদের বলে যে আজ থেকে সমস্ত দুর্নীতি বন্ধ, আর 1 বছর আমি সিএম থাকবো। যদি একটা ভুল কেউ করে আমি তার জীবনই ধ্বংস করে দেব। কিন্তু তার নিজের ছেলেরাই তো সবচেয়ে বেশি দুর্নীতিবাজ। ওইদিকে আইএএস হিসেবে রামের জয়নিংয়ের প্রথম দিন আজ। প্রথম দিনই সে ওই জেলার বড় বড় প্রবলেম সৃষ্টিকারী বিভিন্ন ব্যবসায়ীদের লিস্ট বানাতে বলে। পরদিন সবাই হাজির হলে রাম তাদেরকে একটি বাসে উঠিয়ে নেয়। প্রথমে সে ভীমারাও নামের এক ব্যবসায়ীর চালের গোডাউনে রেইড করে। ওই কারখানায় সরকারি 1 টাকা দামের চালকে কেমিক্যাল মিশিয়ে পলিশ করে 60 টাকা কেজিতে বিক্রি করা হতো। ফলে এই চাল খেয়ে জনগণ অসুস্থ হয়ে যায়, যার কারণে রাম ওই গোডাউনকে সিলগালা করে দেয় ও ভীমারাওকে অ্যারেস্ট করা হয়। এরপর যাওয়া হয় একটি শপিং মলে, যা সরকারি নিয়মনীতি না মেনেই তৈরি করা হয়েছিল। রাম মাত্র 30 সেকেন্ডের মধ্যেই পুরো বিল্ডিংটি ব্লাস্ট করে গুঁড়িয়ে দেয়, যা দেখে বাকি সকলের তো হুঁশ উড়ে যায়। সকলেই শুধরে যাওয়ার জন্য হাত জোড় করে আর একটা সুযোগ চায়। আর রাম তো এটাই চাইছিল, সে দুইজনকে শিক্ষা দিয়ে বাকিদের অপকর্ম বন্ধ করতে চাচ্ছিল। এরপর সিন শিফট হয়ে রামের ভাইয়ের এনগেজমেন্ট পার্টি দেখানো হয়। সেখানে রামের বন্ধুরা তার লাভ স্টোরি শুনতে চাইলে সে ফ্ল্যাশব্যাকে চলে যায় 10 বছর আগে, যখন রাম কলেজে পড়তো। সে খুবই অ্যারোগেন্ট টাইপের ছিল, অর্থাৎ কোনো অন্যায় দেখলেই তার মাথা গরম হয়ে যেত আর মারপিট শুরু করে দিত। এমনই একদিন সে কেবি নামের এক প্রফেসরকে রাস্তায় মারতে শুরু করে, কারণ সে একটি মেয়েকে হ্যারাস করেছিল। তখনই ওই প্রফেসরের মেয়ে বলে যে এ সেই প্রফেসর নয়, কেবি নামের আরেকজন প্রফেসর আছে। রাম তখন মাপ চাইতে থাকলেও দীপিকা রেগে গিয়ে পুলিশকে কল করে দেয় এবং রামকে অ্যারেস্ট করিয়ে দেয়। রামের বন্ধুরা দীপিকাকে বোঝাতে থাকে যে সে বিনা কারণে কাউকে মারে না, এমনিতে সে খুব ভালো ছেলে। ফলে দীপিকা ব্যাপারটা বুঝতে পারে এবং তার বাবাকে নিয়ে গিয়ে রামকে ছাড়িয়ে আনে। এর ফলে রামেরও দীপিকাকে ভালো লাগতে থাকে, কিন্তু দীপিকা রামের অ্যাংরিম্যান স্বভাবের কারণে তার সাথে সম্পর্কে জড়াতে চায় না। রাম তাকে বলে আজকের পর থেকে সে আর কারোর সাথে রাগারাগি করে ঝামেলা করবে না। এরপর থেকে রাম সব সময় তার রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে, কিন্তু স্বভাব বদলানো কি এতই সহজ? দীপিকা তাকে কয়েকজনের সাথে ঝামেলা করতে দেখে ফেলে। দীপিকা রামকে এরপর অনেক বোঝায় যে এইভাবে যেখানে সেখানে ঝামেলা করে মারপিট করে কি হবে। এর বদলে যদি তুমি কোনো বড় অফিসার হয়ে এই রাগ দেখাতে পারো, তাহলে দেশের অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারবে। তুমি আইএএস অফিসার হও। কিন্তু দীপিকা রামকে আইপিএস অফিসার হতে বারণ করে দেয়, কারণ রাম যদি আইপিএস অফিসার হয় তাহলে তার রাগ দিন দিন বাড়তেই থাকবে। দীপিকা রামকে বলে যদি তুমি আইপিএস অফিসার হও তাহলে আমি কোনোদিনই তোমার সাথে কথা বলবো না। এই জন্য রাম আইএএস এর প্রস্তুতি নেওয়া শুরু করে, কিন্তু পরীক্ষায় কিছু নাম্বার কম পাওয়ায় আইপিএস হয়ে যায়, যার কারণে দীপিকা রামের সাথে সকল কন্ট্যাক্ট বন্ধ করে দেয়। ট্রেনিং চলাকালীনই সে ওই শহর ছেড়ে চলে যায়। এরপর থেকে রাম প্রতি বছরই আইএএস পরীক্ষা দিত এবং শেষমেশ সে আইএএস হয়ে এখানে আসে।
এসব গল্প শুনে রামের এক বন্ধু বলে, মনে হয় আমি মেয়েটিকে চিনি, কিন্তু অনেক বেশি ড্রিঙ্ক করার ফলে ঠিকানা বলার আগেই সে বেহুশ হয়ে যায়। পরদিন হুঁশ ফিরলে সে ঠিকানা বলে এবং রাম সেখানে গিয়ে পৌঁছায়। আর সত্যি সত্যি সেখানে দীপিকার সাথে তার আবার দেখা হয়। এরপর সিট শিফট হলে দেখা যায় সিএম এর ছেলে মিনিস্টার মফিদেব রামের অফিসে এসেছে দেখা করতে। বাধ্য হয়েই তাকে এখানে আসতে হয়েছে, কারণ রামকে ডেকে পাঠালে সে দেখা করতে যায়নি। আসলে রাম মপির অবৈধ বালুর ব্যবসা বন্ধ করে দিয়েছিল এবং তার কিছু কর্মীদেরকে অ্যারেস্ট করেছিল। এইসব ব্যাপার নিয়ে কথা বলার জন্যই সে রামের অফিসে এসেছে, কিন্তু রাম তাকে বাইরে অপেক্ষা করতে বলে। ভীষণ রাগ ওঠা সত্ত্বেও সে বাধ্য হয়ে বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। মপি এরপর ধমকের সুরে রামকে তার লোকদেরকে রিমুভ করতে বলে, কিন্তু রাম তাকে অফিসিয়ালি লিখিত দিতে বলে, যার কারণে রেগে গিয়ে মপি বলে, তুই জানিস কার সাথে কথা বলছিস? সিএম এর ছেলে আমি, ভবিষ্যৎ সিএম, আর তুই তো সাধারণ কালেক্টর। এই কথা তো রামের ইগোতে লেগে যায়। সে তার যেসব ক্ষমতা সে সব মপিকে জানিয়ে দেয় আর বলে, তোমরা তো ভোট কিনে মিনিস্টার হও, আর আমরা কষ্ট করে পড়ালেখা করে এই জায়গায় আসি। তুমি তো মিনিস্টার মাত্র 5 বছরের জন্য, আর আমি মৃত্যুর আগ পর্যন্ত আইএএস থাকবো। এইভাবে চরম অপমানিত হওয়ায় মপিদেব রামের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায় এবং তাকে দেখে নেওয়ার কথা ভাবে। এরপর দেখানো হয় রাম দীপিকার সাথে তার বাড়িতে গিয়েছে, যেখানে দীপিকা একটি বৃদ্ধাশ্রম চালায়। সেখানে পার্বতী নামে একজন মানসিক রোগী থাকে। সে সারাদিনই নানা সমস্যার জন্য সিএম এর কাছে চিঠি লিখত। রাম সেগুলো দেখে বলে, কাল সিএম স্যার এখানে একটি ফাংশনে আসবে। পার্বতী বলে, আমি সেখানে যেতে চাই। পরদিন সিএম সত্যমূর্তি যখন ভাষণ দিতে যায়, তখন পার্বতী বলে ওঠে, আমি তোকে কত চিঠি লিখেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সমস্যারই সমাধান হয়নি। সিএম তখন তাকে স্টেজে ডাকে। তারা স্টেজে যাওয়ার সময় সিএম আবার ওখানে সেই মহিলা ও ছোট বাচ্চাকে দেখতে পায়। পার্বতী ওখানে গিয়ে অবৈধ বালু উত্তোলন ও দুধে ভেজাল মেশানোর কথা বলে, যা শুনে মপি রেগে গিয়ে তেড়ে আসে এবং পার্বতী ও দীপিকাকে ধাক্কা দেয়, যার ফলে মাথা গরম করে রাম তাকে সবার সামনে থাপ্পড় মেরে দেয়। সিএমও মপিকে তার ব্যবহারের জন্য সরি বলতে বলে, কিন্তু হঠাৎ করেই সত্যমূর্তি কিছু একটা চিন্তা করতে করতে আবার অসুস্থ হয়ে যায়। হসপিটালে বসে মপি তাকে থাপ্পড় মারার জন্য তার বাবাকে দিয়ে জোর করে রামকে সাসপেন্ড করিয়ে দেয়। কিন্তু মপি এতেই ক্ষান্ত হয় না, নির্দয়ভাবে তার বাবাকে হসপিটালে বসেই খুন করে দেয়, কারণ সে যে করেই হোক সিএম হতে চাচ্ছিল। ফলে তার বাবা মারা যাওয়ায় সেই সিএম পদের উত্তরাধিকারী হয়ে যায়। এরপর রামের উপর প্রতিশোধ নিতে সে তার বিরুদ্ধে এফআইআর করে দেয়, যার ফলে রামকে তার বিয়ের দিনই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। বাট এটা ছিল মপির ষড়যন্ত্র। গ্রেফতারের নামে তাকে আসলে মারার পরিকল্পনা করা হয়েছিল। এরপর রামকে একটি জায়গায় নিয়ে গিয়ে পুলিশ ভ্যানের সাথে হাতকড়া পরিয়ে তাকে গুন্ডারা প্রচণ্ড মারধর করা শুরু করে। রাম তার সর্বোচ্চ দিয়ে লড়াই করে যাচ্ছিল, কিন্তু হাত বাঁধা অবস্থায় এত লোকের সাথে সে পেরে উঠছিল না। আর ওইদিকে সিএম এর অন্তিম সংস্কার চলতে থাকে, যেখানে তার সহকারী জানায় সিএম তার শেষ ইচ্ছা রেকর্ড করে গেছে। আবার ওইদিকে দেখা যায় রামকে যে গুন্ডারা এতক্ষণ মারছিল, পুলিশ তাদেরকেই গুলি করে দেয়। কিন্তু পুলিশ তো ওদেরই লোক, তাহলে এটা কেন করলো? আর গেম চেঞ্জ তো এখান থেকেই শুরু। সিএম সত্যমূর্তি আইএএস রামকে তার পরবর্তী সিএম ঘোষণা করে গেছে, ফলে চাইলেও এখন তাকে কেউ মারতে পারবে না। উল্টো পুলিশ তাকে স্যালুট করে হেলিকপ্টারে করে সিএম এর অন্তিম সংস্কার যেখানে হচ্ছিল সেখানে নিয়ে যায়। সিএম এর শেষ ইচ্ছা অনুযায়ী রাম তার অন্তিম সংস্কার করে। এখানে দাঁড়িয়েই সিএম এর সহকারী রামকে আপ্পান্না নামে এক ব্যক্তির গল্প শোনায়, যে তার গ্রামের উন্নতির জন্য সর্বদা ঝাঁপিয়ে পড়ে। আন্দোলন করে সে গ্রামের অনেক সমস্যার সমাধান করেছে। এই কারণে গ্রামের লোকজন তাকে রাজনৈতিক দল গঠন করতে বলে, যাতে সে আরও বেশি উন্নয়ন করতে পারে। কিন্তু রাজনীতিতে সে কিছুতেই রাজি হচ্ছিল না। তার স্ত্রী তাকে অনেক বোঝানোর পর সে রাজি হয়। এরপর অভ্যুদয়ম পার্টি নামে তারা একটি দল গঠন করে। আপ্পান্নার একটি সমস্যা ছিল, সে ভালো মতো কথা বলতে পারত না। তার কথা বলার সময় জিভে আটকে যেত। এই জন্য জনসভায় তার বদলে সত্যমূর্তি ভাষণ দিত, তবে সবকিছু লিখে দিত আপ্পান্না। এভাবে সত্যমূর্তি সবার হাততালি পেতে থাকে এবং জনপ্রিয়তা অর্জন করতে থাকে।
সবার ভাবতে থাকে এই বোধহয় মুখ্যমন্ত্রী হবে, তাই আপ্পান্না তাকেই মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা দেয়। অন্যান্য দলগুলো টাকা দিয়ে ভোট কিনতে থাকে। এজন্য আপ্পান্নার পার্টির লোকজন তাদেরও টাকা খরচ করার কথা বলে, কিন্তু আপ্পান্না এতে রাজি হয় না। সে জনগণের ভোট টাকা দিয়ে কিনে জিততে চায় না। দরকার হলে সে পার্টি বন্ধ করে দেবে, তবুও টাকা দিয়ে ক্ষমতায় যাবে না। তখন একটি স্টিলের কোম্পানি তাদের ব্যবসায়িক স্বার্থে মুকুল ও সত্যমূর্তিকে ডেকে অনেক টাকার অফার করে, যাতে এই টাকা দিয়ে তারা নির্বাচনে জিততে পারে। এতগুলো টাকা দেখে তারা ক্ষমতার লোভ ছাড়তে পারে না। আপ্পান্নাকে না জানিয়েই তারা টাকা নিয়ে যায়। এই কথা একজন ফোন করে আপ্পান্নাকে জানিয়ে দেয়। ফলে পরদিন আপ্পান্না প্রেস মিট করে পার্টি বাতিল করার ঘোষণা দেওয়ার কথা ভাবে। প্রেস মিটিংয়ের জন্য সে রাতের বেলায় পরিবার নিয়ে শহরে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু রাস্তায় তাদের গাড়ির উপর হামলা করা হয়। সে স্ত্রী ও সন্তানকে পালিয়ে যেতে বলে, এরপর গুন্ডাদের সাথে লড়াই করে। তারপর পালিয়ে এসে একটি টেলিফোন বুথের সন্ধান পায়। এরপর পুলিশকে কল দিয়ে বলে, স্যার, কেউ আমাকে মারতে চায়, কিন্তু এর বেশি কিছু সে বলতে পারে না। এজন্য পুলিশ ফোন রেখে দেয়। তারপর পার্টি অফিসে ফোন করে সে সাহায্য চায় ও তার লোকেশন বলে। তার লোকেশন জানতে পেরে মুকুল ও সত্যমূর্তি সেখানে যায়। আপ্পান্না তো তাদের দেখে বাঁচার আশা খুঁজে পায়, কিন্তু তার বন্ধুরা তো ক্ষমতার মোহে আগেই বিক্রি হয়ে গেছে। তারাই আপ্পান্নাকে মারতে লোক পাঠিয়েছিল। এটা জানার পর তো আপ্পান্নার পায়ের তলার মাটি সরে যায়। বন্ধুদের এই চরম বিশ্বাসঘাতকতায় সে পাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সত্যমূর্তি এরপর নিজ হাতে আপ্পান্নাকে খুন করে। আর এই ঘটনার যাতে কোনো সাক্ষী না থাকে, তাই সে মুকুলকেও একই সাথে খুন করে ফেলে। দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে পার্বতী তার ছেলেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু পথেই তার ছেলেও হারিয়ে যায়, আর সেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর ঘটে সত্যমূর্তি জিতে যায়। যাতে কারো সন্দেহ না হয়, তাই সে মুকুলের দুই ছেলেকেও দত্তক নিয়ে নেয়। নিজের এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই রামকে সত্যমূর্তি মুখ্যমন্ত্রী পদে ঘোষণা করে গেছে, কারণ রামই হলো সেই হারিয়ে যাওয়া ছেলে। নিজের বাবার খুনি শেষকৃত্য করে রাম তাই অনুশোচনায় ভুগতে থাকে, আর ওই মানসিক ভারসাম্যহীন মহিলাই হলো রামের আসল মা। সত্যমূর্তির কথা অনুযায়ী রাম মুখ্যমন্ত্রীর পদে বসতে গেলে মপিদেব তাতে বাধা দেয়। সে বলে, সিএম হতে গেলে আগে তাকে আইএএস থেকে রিজাইন দিতে হবে। তার বিরুদ্ধে আমি যে এফআইআর করেছি তা তুলে না নিলে সে কিভাবে রিজাইন দেবে? আর আমি তো কখনোই তা তুলব না। আমি তাকে কিছুতেই সিএম হতে দেব না। ফলে রাম তার সিএম পদটা মপিকেই দিয়ে দেয়। সে বলে, আমি এখানে রাজনীতি করতে আসিনি। অন্যদিকে সারা দেশের আইএএস অফিসাররা পিটিশন করে রামের সাসপেনশন তুলে নেয়। এরপরই রাম তার অন্য গেম শুরু করে দেয়। সে নির্বাচন কমিশনার হিসেবে যোগদান করে 2 মাসের মধ্যে সে নির্বাচন ঘোষণা করে দেয়। ফলে সিএম মপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলো ক্ষমতাহীন হয়ে পড়ে। আর এখন মপি তার ক্ষমতার কোনো প্রয়োগ করতে পারবে না। মপি এতে রাগান্বিত হয়ে বলে, তুই শুধু নির্বাচনই দিতে পারবি, আর আমি নির্বাচন জিতে দেখাবো। একজন সাধারণ নির্বাচন অফিসার এর বেশি আর কী বা করতে পারে? যেতে যেতে রাম হেসে ডায়লগ দিয়ে বলে, আই অ্যাম আনপ্রেডিক্টেবল। আসলেই সামনে যে আরো কি হতে চলেছে সেটাই দেখার বিষয়। এরপর সিন কাট হয়ে দেখানো হয় রাম আবারও তার বাবার তৈরি প্রজা অভ্যুদয় পার্টি শুরু করেছে। তারা সামনের নির্বাচনে আবার ভোটে দাঁড়াবে। সেখানে প্রার্থী হচ্ছে সেই সত্যমূর্তির সহকারী। অপরদিকে রাম সব অফিসারদের একটি মিটিংয়ে কল করে এবং এদের মধ্যে যারা দুর্নীতিবাজ ও মপির হয়ে কাজ করে তাদের সবাইকে রাম ছাঁটাই করে দেয়, কারণ তারা থাকলে নির্বাচন কখনোই স্বচ্ছভাবে সম্পন্ন হবে না। উভয় দলই নির্বাচনে জেতার জন্য জোরালোভাবে প্রচারণা চালাতে থাকে। অভ্যুদয় পার্টি তাদের নির্বাচনী ওয়াদাগুলো একটি স্ট্যাম্প পেপারে লিখে সই করে তা জনগণের কাছে দিয়ে দেয়, যাতে জনতার আস্থা তারা অর্জন করতে পারে। মপি যাদের কাছ থেকে টাকার বিনিময়ে ভোট কেনে, রাম তাদেরকে গিয়ে বোঝায় এবার ভোট প্রতি 2000-এর জায়গায় 20,000 টাকা দাবি করতে। মপি ভোট প্রতি 20,000 টাকার কথা শুনে বলে, এ তো 4টা ইলেকশনের বাজেট। কিন্তু বাকিদের কথায় নিরুপায় হয়ে মপি এই টাকাও দিয়ে দেয়। ট্রাক ভর্তি করে টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়লেও রাম তাদেরকে ছেড়ে দিতে বলে, কারণ তার মাথায় তো অন্য খেলা ঘুরছিল। এইভাবে টাকা বিলি করতে করতে মপির সব অবৈধ ভাণ্ডার শূন্য হতে থাকে। এরপর দেখানো হয় নির্বাচন ঘোষণা দেওয়ার পরও সরকারি যানবাহন ব্যবহার করার জন্য রাম মপিকে 25 লাখ টাকা জরিমানা করে। এখানে তাকে আরও বলা হয় নির্বাচনী প্রচারণায় তারা 40 লাখ টাকা পর্যন্তই খরচ করতে পারবে, যার মধ্যে 25 লাখ টাকা তো জরিমানাতেই চলে গেছে।
বাকি 15 লাখ দিয়েই সব কাজ সারতে হবে। সেখানে একজন মপিকে বলে এভাবে তো তাদের মিছিল সমাবেশ এমনকি গাড়িতে পেট্রোল ভরতেও সমস্যায় পড়তে হবে। মানে সব দিক থেকেই রাম মপিকে কোণঠাসা করার চেষ্টা করছে। এরপর ভোটের দিন চলে আসে। ভোটের দিন সকালবেলা কোনো একটি কেন্দ্রে হঠাৎই বোম ব্লাস্ট হয়। সেখানে এসে মপি রামকে বলে, আমি এরকম 7টি কেন্দ্রে বোম ফিট করে রেখেছি, আমার লোকজন এসে নকল ভোট দেবে। যদি তাদের বাধা দিস তাহলে কোথায় কোথায় বোম ফাটবে আর কত লোক মরবে তা আমিও জানি না। এই ছেড় দিয়ে মপি চলে যায়। রামকে দেখা যায় এ কথায় সে অনেক চিন্তিত হয়ে পড়েছে। এরপর মপির লোকজন সকলের সাথে বারবার ভোট দিতে থাকে আর তাদের হাতের কালির দাগ একটি কেমিক্যাল ইউজ করে রিমুভ করতে থাকে। কিন্তু ওই কেমিক্যালে রাম আগে থেকেই ভেজাল মিশিয়ে রেখেছিল, যার ফলে যারা তা ইউজ করেছে তাদের সকলের আঙুলেই ইনফেকশন হয়ে গিয়েছে। তারা যখন হসপিটালে চিকিৎসা নিতে আসে তখন নকল ভোট দেওয়ার অপরাধে তাদের সবাইকেই গ্রেফতার করা হয় এবং ওই সমস্ত কেন্দ্রে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করা হয়। আর টাকা দিয়ে মপির দল যেসব ভোট কিনেছিল তারাও তাকে ভোট দেয়নি, কারণ রাম তাদেরকে বুঝিয়েছিল যে যদি মপি ভোটে জিতে যায় তাহলে সকল জিনিসের দাম কয়েক গুণ বাড়িয়ে দেবে। যেহেতু সে অনেক টাকা দিয়ে ভোট কিনেছে তাই সে চাইবে জনগণের পকেট মেরে সব টাকা আদায় করতে। এভাবে হার প্রায় নিশ্চিত জেনে মপি রামের বাবা মায়ের ছবি নিয়ে ইলেকশন কমিশনের কাছে যায়। সে বলে রাম আপ্পান্না ও পার্বতীর ছেলে। রাম ইলেকশন অফিসার হয়ে তার বাবার বানানো পার্টির হয়ে পক্ষপাত করছে, এজন্যই ওদের পার্টি জিতছে। যখন ওর বাবার পার্টি নির্বাচন করছে তখন ও কিভাবে ইলেকশন অফিসার হয়? তাই আমি অনুরোধ করছি একে এই পদ থেকে সরিয়ে দিয়ে রি ইলেকশনের ব্যবস্থা করা হোক। এ ব্যাপারে রাম বলে, স্যার আমার রিপোর্ট দেখে নিন। পালিত বাবা মায়ের ছবি দেখিয়ে সে বলে যে আইনত এরাই আমার বাবা মা। মপির কথায় রামের মাকে সেখানে রাখা হয়। তিনিও বলে দেন যে রাম তারই ছেলে। ফলে কোনো উপায় না পেয়ে রাম তাকে মানসিক ভারসাম্যহীন বলে পরিচয় দেয়। শেষমেশ মপি ডিএনএ টেস্ট করার কথা বলে, ফলে পরদিন ডিএনএ টেস্টের রায় দেওয়া হয়। রাতের বেলা রাম তার মায়ের কাছে আসে ক্ষমা চাইতে, কারণ সে তাকে মানসিক রোগী বলে পরিচয় দিয়েছে। মাকে সে বলে যদি সে তার পরিচয় দিত তাহলে ইলেকশন বাতিল হয়ে যেত আর মপি আবার সিএম হয়ে যেত, যার ফলে ওর বাবার স্বপ্ন কখনোই পূর্ণ হতো না। সে বারবার শুধু তার মায়ের কাছে মাপ চাইতে থাকে। তার মা তাকে বলে যে আপ্পান্নার রক্ত কখনো ভুল করতে পারে না, তুমি যা চাও তাই হবে। পরদিন সকালে খবর আসে তার মাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আর আজ ছিল ডিএনএ টেস্ট করার কথা। মানুষের শরীরের নখ, চুল এবং যে কোনো অঙ্গ দিয়েই ডিএনএ টেস্ট করা যায়। আর এই টেস্ট করলে তো প্রমাণ হয়েই যাবে যে রাম তারই ছেলে। তাই ডিএনএ টেস্টের জন্য যাতে কোনো নমুনাই না পাওয়া যায়, তাই পার্বতী একটি অনেক বড় সিদ্ধান্ত নেয়। সে কোনো এক ফ্যাক্টরিতে গিয়ে সালফিউরিক অ্যাসিড ভরা একটি কন্টেইনারের ভেতর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফেলে, কারণ সালফিউরিক অ্যাসিড মানুষের শরীরের সব কিছু একেবারে গলিয়ে দিতে সক্ষম। মায়ের এত বড় বলিদান দেখে রাম সহ্য করতে না পেরে চিৎকার করে কাঁদতে থাকে। প্রমাণের অভাবে মপির করা অভিযোগ রামের উপর থেকে তুলে নেওয়া হয়। ইতোমধ্যে ইলেকশন শেষ হয়ে গিয়েছে, এবার পালা ভোট গণনার। যে কারণে মপি ভোট গণনা কেন্দ্রগুলোতে গন্ডগোল করার প্ল্যান করে, কিন্তু রাম এটা বুঝতে পেরে একটি কেন্দ্রে ভোট গণনার ব্যবস্থা করে। ভোট গণনা কেন্দ্রগুলোর বাইরে মপির লোকজন অপেক্ষা করতে থাকে, কিন্তু রাম সমস্ত ভোট ড্রোনের মাধ্যমে উড়িয়ে নিয়ে যায়। এরপর কড়া পাহারায় ভোট গণনা শুরু হয়। কিন্তু মপি কি আর বসে থাকার লোক? সে তার যত গুন্ডা পান্ডা আছে সবাইকে হামলা করার জন্য পাঠিয়ে দেয়। আর ওইদিকে রাম ময়লা ওঠানোর গাড়ি দিয়ে গুন্ডাদেরকে সাফাই করতে থাকে। ধুন্ধুমার অ্যাকশনের পর মাঠে নামে মপি নিজেই। সে ভোট গণনার রুমে ঢুকে হাতুড়ি দিয়ে ইভিএম মেশিনগুলো একের পর এক ভাঙতে থাকে। সে যে মেশিনগুলো ভেঙেছিল তাতে মোট 50,000 ভোট ছিল। এই সব ভোটই রাম মপির পার্টিকে দিয়ে দেয়, যাতে মপি কমপ্লেন করতে না পারে যে তার ভোট গায়েব করা হয়েছে। 50,000 ভোট যোগ করেও তার ভোট সংখ্যা রামের পার্টির থেকে অনেক কম হওয়ায় সে হেরে যায়। তাই সে রামের সাথে আবার ফাইট করা শুরু করে। বেশ কিছুক্ষণ লড়াই করার পর শেষ পর্যন্ত মপিকে মারার সুযোগ পেয়ে যায় রাম, কিন্তু রাম তাকে ছেড়ে দেয়, কারণ সে তো আর পশু নয়। নির্বাচনের ফল ঘোষণার আগেই ইলেকশন অফিসারের পদ থেকে রাম রিজাইন দিয়ে দেয়। ফলে নির্বাচন জেতার পর সকলের সম্মতিতেই সে মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়। এরপর রাম তার প্রজাদরদি বাবার মতোই সাইকেলে চড়ে জনসভায় উপস্থিত হয়। এই দৃশ্য দেখে সবাই আনন্দিত হয়ে বলে, এই প্রথম দেখলাম গাড়ি বহর ছেড়ে কোনো মন্ত্রীকে সাইকেলে করে আসতে।
এরপর রাম জনসভায় সকলের সেবা করার প্রতিশ্রুতি দেয়। সে বলে রাজ্যের যত সমস্যা আছে সবকিছুই সে একে একে সমাধান করবে। সরকারকে সে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে। আর এর মাধ্যমে মুভিটি সমাপ্ত হয়ে যায়।